আমরা আগের দিন বহু সংখ্যক বিচ্ছিন্ন বিন্দু আধান Q1 Q2 Q3 Q4 এর জন্য কিউ এর উপরে কী লব্ধি বল কাজ করবে তা বের করতে শিখেছিলাম। প্রত্যেকটা আধানের বিচ্ছিন্ন চার্জের জন্য যে বলগুলি কুলম্ব বলগুলি F1 F2 F3 F4 তৈরি হবে সেগুলির ভেক্টর যোগফল বের করে আমরা লব্ধি বলটি বের করেছিলাম। আজকে আমরা বিচ্ছিন্ন আধানের বদলে নিরবিচ্ছিন্ন আধান বণ্টনের কথা আলোচনা করব। নিরবিচ্ছিন্ন আধান বণ্টন বলতে বোঝায় যেখানে আধান এরকম ডিসক্রিট বিন্দুতে পাওয়া যাবে না, এটা কন্টিনিউটি থাকবে আধানের মধ্যে। কীরকম ব্যাপারটা আমরা দেখে নিই। 3 রকম আধান বণ্টন নিরবিচ্ছিন্ন অবস্থায় আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে রৈখিক আধান বণ্টন, 2 নম্বর হচ্ছে সারফেস বা ক্ষেত্রীয় আধান বণ্টন, আর তৃতীয়ত আয়তন আধান বণ্টন, আয়তন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আধান বণ্টন। এখন রৈখিক আধান বণ্টন নামটার থেকে বোঝা যাচ্ছে যে আধানটি একটি রেখার উপরে বণ্টিত থাকবে। এবারে এটি যদি কোনো একটা রেখা হয় যার উপরে চার্জ নিরবচ্ছিন্ন অবস্থায় আছে, তবে এই আধান বণ্টনটিকে আমরা বলবো রৈখিক আধান বণ্টন। এই রেখার সব জায়গায় কিন্তু আধানের বণ্টন সমান হবে না। যে কোনো জায়গায়, মনে করছি এইখানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকবে এইখানে, সেইটাকে বলা হচ্ছে এইখানকার রৈখিক চার্জ ডেন্সিটি বা রৈখিক আধান ঘনত্ব। একক কোনো জায়গায়, রেখার কোনো জায়গায় একক দৈর্ঘ্যে যে আধান থাকে তাকে রৈখিক ঘনত্ব বলে। চার্জের রৈখিক ঘনত্বকে ল্যামডা দিয়ে লেখা হয়। এইখানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকবে তাকে বলা হয় এই জায়গার রৈখিক ঘনত্ব। এখানে যে পরিমাণ একক দৈর্ঘ্যে চার্জ থাকবে তাকে বলা হবে এখানকার রৈখিক ঘনত্ব। এখানে থাকবে একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ তাকে বলা হয় এখানকার রৈখিক ঘনত্ব। তাহলে সব জায়গায় রৈখিক ঘনত্ব পাওয়া যাবে, কিন্তু সব রৈখিক ঘনত্ব সমান হবে না। এখানে যা হবে এখানে তা নাও হতে পারে, হতেও পারে, সমান হতেও পারে। এখানে যা হবে এটার সঙ্গে সমান নাও হতে পারে, হতেও পারে। সুতরাং যে কোনো জায়গায়, রেখার যে কোনো জায়গায় একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আমরা পাবো সেইটাকে রৈখিক ঘনত্ব, চার্জের রৈখিক ঘনত্ব বলা হবে। ক্ষেত্রীয় ঘনত্ব, প্রথমে ক্ষেত্রীয় আধান বণ্টনটা কীরকম হবে সেটা দেখা যাক। একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের উপরে চার্জ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, মানে এমন নয় যে এখানে চার্জ থাকলো এখানে থাকলো না, এখানে থাকলো না, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকলো যেখানে চার্জ নাই, এরকম নয়। চার্জ সব জায়গায় থাকবে। ক্ষেত্রফলের উপর যেহেতু চার্জ ডিস্ট্রিবিউটেড আছে সেই জন্য এটাকে বলে ক্ষেত্রীয় বণ্টন বা ক্ষেত্রীয় এরিয়াল ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বলা হবে এটাকে। এই সারফেসের ওপরে যে কোনো জায়গায় একক ক্ষেত্রফল কল্পনা করলে এই একক ক্ষেত্রফলের ওপরে যে পরিমাণ চার্জ থাকে সেটাকে বলা হয় একক ক্ষেত্রফলে থাকা চার্জ কে কি বলা হয়? ক্ষেত্রীয়
ঘনত্ব, এটাকে সিগমা দিয়ে লিখে ঘনত্ব বলে। তাহলে কোনো জায়গায়, যে কোনো জায়গায় একক ক্ষেত্রফলের মধ্যে যে চার্জ থাকে তাকে বলা হয় ক্ষেত্র ঘনত্ব। এই ক্ষেত্র ঘনত্ব কিন্তু এই যে ক্ষেত্রফলে সব জায়গায় সমান হবে না, সব জায়গায় আলাদা আলাদা ক্ষেত্র ঘনত্ব হবে। একইভাবে আয়তন ঘনত্ব বা এমনি ঘনত্ব, চার্জ ডেনসিটি, আয়তন ঘনত্বকে আমরা সাধারণভাবে ডেনসিটি বলে থাকি। তাহলে যদি যে কোনো একটি ভলিউমের মধ্যে বা আয়তনের মধ্যে চার্জ বণ্টিত থাকে তাকে বলা হবে আয়তন ডিস্ট্রিবিউশন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই ভলিউমের মধ্যে যে কোনো এক জায়গায় যদি একক আয়তন আমরা কল্পনা করি, একক আয়তন কল্পনা করি, এর আয়তনটা একক, তাহলে এইখানে যে পরিমাণ চার্জ থাকবে তাকে বলা হয় একক আয়তনে থাকা চার্জকে ঘনত্ব, চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব বলা হয়। আধান ঘনত্বকে রো দিয়ে লিখে বলে। তাহলে আমরা তিন রকম ঘনত্ব কিন্তু আধান ঘনত্ব দেখলাম, একটা রৈখিক ঘনত্ব, ক্ষেত্রীয় ঘনত্ব এবং ঘনত্ব। এখানে যে চার্জ আছে তার জন্য কোনো একটা পয়েন্টে যদি আমরা ছোট্ট একটা আধান রাখি তাহলে তার উপরে কী পরিমাণ বল প্রয়োগ করবে এই গোটা আধানটা, এখানে গোটা আধানটা ডিস্ট্রিবিউটেড আছে, এই চার্জ ডিস্ট্রিবিউশন এই আধানের উপরে কী পরিমাণ বল প্রয়োগ করবে সেটা কি করে বের করতে হয় সেটা একটু আমরা জানি। এইখানে যদি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে বল বের করতে হয়, প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে বল বের করে তাদের ভেক্টর যোগফল করতে হয়। তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাই আমরা কি করব, এর ওপরে ছোট্ট একটা ডিস্টেন্স আমরা ডিএল ধরে নিই। প্রথমে ডিএল। এখন এই ডিএল যে দৈর্ঘ্যটা, এখানে যদি লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব ল্যামডা হয়, ল্যামডা যদি হয় রৈখিক আধান ঘনত্ব, তাহলে এই এতটুকু ডিএল জায়গার মধ্যে চার্জ কিন্তু হবে ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল, কারণ একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা, ডিএল দৈর্ঘ্যের চার্জ হচ্ছে ল্যামডা ডিএল, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এই এতটুকু চার্জ আছে সেটা আমরা খুব ছোট ধরে নিয়েছি ডিকিউ, তাহলে এইটাকে বিন্দু আধান ধরে নিয়ে কিন্তু এর জন্য আমরা এখানে বলের পরিমাণ বের করতে পারি। এই যে রেখাটি, এটি হচ্ছে এই ডিএল দৈর্ঘ্য সাপেক্ষে কিউ জিরো আধানের অবস্থান ভেক্টর আর। এই আর ভেক্টরটি কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ ডিএল যদি এখানকার বদলে এই জায়গায় হয় তাহলে কিন্তু আর পাল্টে যাবে, তাহলে ডিএল এর উপর ডিপেন্ড করে আর পাল্টে যাবে। আর কিন্তু কনস্ট্যান্ট নয়, কে কনস্ট্যান্ট, কিউ নট যেটা সেটা কনস্ট্যান্ট। তাহলে এই ডিএল পরিমাণ দৈর্ঘ্যের জন্য এখানে কতখানি বল হবে সেটা আমরা ধরে নিচ্ছি ডিএফ, বল যেহেতু ভেক্টর আছে তাহলে এটা ডিএফ ভেক্টর হবে, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1, যে চার্জের উপরে বল ক্রিয়া করছে সেটা হচ্ছে প্রথম আধান, দ্বিতীয় আধান যার জন্য কাজ করছে সেটা হচ্ছে ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এটা তাহলে কী হলো, এতটুকুর জন্য এখানকার বল আমরা পেলাম। আচ্ছা, এইখানে যে বল প্রয়োগ করবে সেই বলটার দিক কোন দিকে হবে, আর বরাবর, তাহলে এইখানে যে দিকটা হবে সেটা হচ্ছে আর ইউনিট ভেক্টর, কারণ আর যেদিকে আছে সেই একই দিকে এফও আছে, তাহলে আর এর ইউনিট ভেক্টর এফ এর ইউনিট ভেক্টর একই হবে, আর ইউনিট ভেক্টর হবে। তাহলে মোট বল, শুধু তো এখানে আধান নেই, গোটাটাতেই আধান আছে,
তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে আধানের ডিস্ট্রিবিউশন, তার জন্য এখানে মোট বল কত হবে সেটা বের করতে গেলে আমরা কিন্তু এফ বের করব। এফ বের করা মানে প্রত্যেকটা এরকম এলিমেন্টাল ডিস্টেন্সের জন্য বলের যোগফল, আর এলিমেন্টাল ডিস্টেন্সের জন্য যে বলগুলি হয় তাদের যোগফল মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, এইটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। একইভাবে এই যে কিউ নট যেটা আছে, এইটা এখানকার চার্জটা চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট, তাহলে এই চার্জটাও বাইরে চলে আসবে কনস্ট্যান্ট বলে। তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কে থাকছে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ, কারণ এইগুলোর কোনোটাই কনস্ট্যান্ট নয়। ল্যামডা জায়গা বিশেষে চেঞ্জ হবে, ডিএল তো ইন্টিগ্রেশন এলিমেন্ট, তাহলে এটা তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আরও কনস্ট্যান্ট নয় আমরা বলেছি, তাহলে এই সবগুলোর উপরে ইন্টিগ্রেশন হবে। আমরা ক্ষেত্রীয় ডিস্ট্রিবিউশনের জন্য যে বল কাজ করবে কিউ নট আধানের উপরে, সেইটা একটু বের করে দেখি। এখানে যদি আমরা একটা সারফেস এলিমেন্ট ডিএস ধরি, যেখানে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তাহলে কি হবে, এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে মোট চার্জ ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএস হবে। এই ডিকিউ চার্জের জন্য কিউ আধানের উপরে বল কত হবে, বল হবে ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, আগের মতোই। কিউ নট এখানকার চার্জ ইন্টু এখানকার চার্জ কি সিগমা ডিএস, যেটা ডিকিউ ছিল, ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএস বাই আর স্কোয়ার। আর ডিএফ যেহেতু একটা ভেক্টর, সেই জন্য তার একটা ইউনিট ভেক্টর থাকবে, সেই ইউনিট ভেক্টর হচ্ছে আর ক্যাপ, যেটা আর এর ইউনিট ভেক্টর, কারণ আর এবং এফ এর ইউনিট ভেক্টর একই হয়। এফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএফ, আগের মতোই, ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ নট, যেটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, যেগুলো কনস্ট্যান্ট নয় সেগুলো থেকে গেল, বাই আর স্কোয়ার। একইভাবে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই অংশটির আয়তন ডিভি এবং এখানে চার্জ ডেন্সিটি যদি রো হয়, ভলিউম চার্জ ডেন্সিটি রো হয়, তাহলে সেক্ষেত্রে কোনো একটা বিন্দু আর, এখান থেকে আর অবস্থান ভেক্টরে থাকা কিউ নট চার্জের উপরে যে বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ নট, ডিকিউ ইজ ইকুয়াল টু এখানে হবে রো ডিভি বাই আর স্কোয়ার আর আর ক্যাপ। তাহলে এফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএফ 1/4 পাই এপসিলন নট, কিউ নট বাইরে থাকবে কনস্ট্যান্ট, রো ডিভি বাই আর স্কোয়ার আর ক্যাপ। আমরা এতক্ষণ যে থিওরি পড়লাম সেগুলো ইউজ করে কয়েকটি অঙ্ক আমরা করব। প্রথম অঙ্ক হচ্ছে, দুটি বিন্দু আধান কিউ এবং 4Qকে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরত্বে রাখলে পরে 200 mg ওয়েট বল ক্রিয়া করে, কিউ এর মান নির্ণয় করতে হবে। এই কিউ এর মান আমরা সিজিএস এবং এসআই দুটোতেই বের করতে পারি, কিন্তু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমরা এটাকে সিজিএসেই করি। সিজিএসে আমাদের যে সূত্র ছিল বলের সঙ্গে চার্জের, সেটা ছিল এফ ইজ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে বলে দিয়েছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমে কে এর ভ্যালু 1 হয়, কে এর ভ্যালু শূন্য মাধ্যমে এবং বায়ু মাধ্যমে কে এর ভ্যালু 1 হয়। 1 আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এফ ইজ ইকুয়াল টু 200 mg ওয়েট। সিজিএসে mg ওয়েট থাকবে না, গ্রাম ওয়েট করে নিতে হবে। mg ওয়েট থেকে গ্রাম ওয়েট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, পেলাম 0.2 গ্রাম ওয়েট। গ্রাম ওয়েট থেকে ডাইন করতে হবে, কারণ সিজিএসে আছে, সিজিএসে আমরা ডাইনে ইউজ করি ফোর্স, তাহলে ডাইন করতে গেলে একে কিন্তু জি এর ভ্যালু দিয়ে গুণ করতে হবে। জি এর ভ্যালু কত হয়, 980 সিজিএসে, তাহলে 0.2 ইন্টু 980 ডাইন। Q1 ইজ ইকুয়াল টু কিউ ইএসইউ, সিজিএসে করছি তাহলে ইএসইউ আলান হবে, Q2 ইজ ইকুয়াল টু 4Q ইএসইউ। এখন সব ভ্যালুগুলো বসালে দেখতে পাবো 1/1 কে এর ভ্যালু বসেছি, Q1 এর জায়গায় Q,
Q2 এর জায়গায় 4Q বাই 36, 6 স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু বলের ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 980। তাহলে 4Q স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পেলাম, 2 ইন্টু 98, এই যে 0 দিয়ে এখানে গুণ করে দিয়েছি, ইন্টু 36। তাহলে Q স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 ইন্টু 98, 4 দিয়ে ভাগ করে এটা পেয়েছি, 2 2 কেটে গেছে, আর 2 দিয়ে একে ভাগ করলে 18 পেয়েছি, পেলাম। এবারে Q ইজ ইকুয়াল রুট ওভার 18 ইন্টু 98, 18কে ভাঙিয়েছি 9 ইন্টু 2, 98 হচ্ছে 2 ইন্টু 49। 9 রুট ওভার বাইরে 9 নিয়ে গেলে 3, 2, 7, তাহলে 42 ইএসইউ আধান হবে। পরের প্রশ্ন হলো, একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 3 হয়, ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হবে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমরা জানি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসিলন ইজ ইকুয়াল টু কাপ্পা এপসিলন নট হয়। কাপ্পার ভ্যালু দেওয়া আছে, এপসিলন নট ভ্যালু জানি আমরা, এপসিলন নট ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এসআইতে। এসআই ইউনিটটা দেখে নিতে হবে, ইউনিটটা মনে রাখতে হবে, এসআই ইউনিট। তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু কী পাবো, এপসিলন ইজ ইকুয়াল টু পাবো কে এর জায়গায় পাবো 3 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এসআই ইউনিট। গুণ করলে কত পাবো, গুণ করলে পাবো 26.562 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এসআই ইউনিট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি অন্তরিত ও আহিত পরিবাহী গোলকের 2 সেন্টিমিটার নিচে 0.1 গ্রাম ভরবিশিষ্ট এবং -20 ইএসইউ আধানের একটি পিথ বল শূন্যে স্থির হয়ে আছে। পরিবাহী গোলকের আধারের মান ও প্রকৃতি নির্ণয় করো। এই যে এখানে ছোট্ট যে গোলকটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে পিথ বল, এটা হচ্ছে পরিবাহী গোলক, আহিত পরিবাহী গোলক, ঠিক আছে। এই যে পিথ বল হচ্ছে খুব হালকা বল, ওই সোলার বলগুলো হয় না, সেইগুলো হচ্ছে পিথ বল। সোলার বলগুলো যেগুলো থাকে হালকা খুব, পিথ বল। এই পিথ বলটা কী হয়েছে, এই যে আহিত অন্তরিত গোলক আছে, এর প্রভাবে এটা কিন্তু বাতাসে ভাসছে। এখানেও কিছু পরিমাণ চার্জ আছে, সেটা বলে দেওয়া আছে -20 এসইউ। এখানে যে পরিমাণ চার্জ আছে কিউ, সেটা বলে দেওয়া নাই, এবং প্রকৃতিও বলে দেওয়া নাই, সেটাই আমাদেরকে বের করতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে এটা এখানে ভাসছে কেন। এর তো এই গোলকটা যদি না থাকতো, এই পিথ বলটা কিন্তু এখানে ভাসতো না, নিচের দিকে পড়ে যেত, কারণ এর ওজন আছে। এর ভর বলে দিয়েছে 0.1 গ্রাম। 0.1 গ্রাম ভরের জন্য পিথ বল কিন্তু নিচের দিকে পড়ে যেত এমজি ওজনের জন্য, ঠিক আছে। কিন্তু যেহেতু এই আধানযুক্ত গোলকটি উপর দিকে আছে, সেই জন্য এই কিন্তু পড়ে না গিয়ে এখানে ভাসছে। তাহলে এর ওপরে যে অভিকর্ষ বল কাজ করছে, সেটা কি, অভিকর্ষ বল কাজ করছে এমজি। এইটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, তার মানে কি, এমজির সমান বল ওপর দিকে কাজ করছে, এমজির সমান বল ওপর দিকে কাজ করছে। সেই বলটা যদি এফ হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে ওপর দিকে যদি এফ বল কাজ করে, তার মানে হচ্ছে এই যে আহিত পরিবাহী পিথ বলের ওপরে আকর্ষণ বল কাজ করছে। পিথ বল এবং আহিত পরিবাহীর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। আকর্ষণ বল কখন কাজ করে, যদি বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ বিপরীত ধরনের আধান হয়। আমরা পড়েছিলাম বিপরীত ধরনের আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সম ধরনের আধান পরস্পরকে বিকর্ষণ করে। এখানে যেহেতু আকর্ষণ বল হচ্ছে, তাহলে বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ পরস্পর বিপরীতধর্মী হবে। এখন আমাদেরকে বলে দেওয়া আছে কিউ, ছোট হাতের কিউ ইজ ইকুয়াল টু -20 ইএসইউ। তাহলে বড় হাতের কিউ সবসময় পজিটিভ হবে। মান কত হবে সেটা আমরা পরে বের করব।
প্রথমে বুঝতে হবে এটা পজিটিভ আধান হবে, কারণ এখানে আকর্ষণ বল কাজ করছে। তাহলে এইখানে কি প্রকৃতির আধান আছে? পজিটিভ আছে। এখন এখানে যে এফ বল কাজ করছে সেটা কুলম্বের সূত্র থেকে যদি আমরা বের করি, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/k কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। বাতাসে কাজ করার জন্য কে এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু আমরা জানি না। ছোট হাতের কিউ এর ভ্যালু জানি 20, বড় হাতের কিউ এর ভ্যালু বের করতে হবে। নিচে দিকে আর হচ্ছে কত দেওয়া আছে? আর দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 স্কোয়ার। ডাইন, এটা ডাইনে আসবে, ডাইন। তাহলে এফ ইজিক্যাল টু কী পেলাম? এফ ইজিক্যাল টু পেলাম 5q ডাইন, 20/4 ইজিক্যাল টু 5q। এখন এফ ইজিক্যাল টু এখান থেকে পেয়েছি mg, তাহলে এফ ইজিক্যাল টু mg, এম এর ভ্যালু হচ্ছে 0.1 গ্রাম, জি এর ভ্যালু হচ্ছে 980। ডাইন ইজ ইকুয়াল টু 5q ডাইন। সুতরাং কিউ ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু 980/5, 98/5 ইজ ইকুয়াল টু 19.6 ইএসইউ। সিজিএসে করছি, তাহলে আধানের একক ইএসইউ হবে। তাহলে এই হচ্ছে বড় কিউ আধানের মান। বড় কিউ আধানের মান তাহলে কত হলো? 19.6 ইএসইউ। কি প্রকৃতির হলো? পজিটিভ। তারপরের কোশ্চেন হচ্ছে, দুটি একই প্রকার সমান আধান, দুটি ধাতব গোলকের প্রত্যেকটির ভর 3 গ্রাম আছে এবং সমান আধান আছে তাদের মধ্যে। একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতোর সাহায্যে গোলক দুটিকে ঝুলিয়ে দিলে বিকর্ষণের জন্য পরস্পর থেকে তারা 10 সেন্টিমিটার দূরে থাকে। প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করতে হবে। এই বিন্দু থেকে 13 সেন্টিমিটার সুতোর সাহায্যে দুটি গোলককে সমান আধানযুক্ত এবং একই রকম সমান ভরের দুটি গোলককে ঝুলিয়ে দিলে তারা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকে। তার মানে এই সুতোগুলি পরস্পর থেকে এইরকমভাবে, এই সুতো দুটি এমনভাবে ঝোলানো আছে যে এই সুতার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এই সুতার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং এই মাঝের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এর মধ্যে কত বল আছে? এই গোলক এবং এই গোলকের মধ্যে সমান চার্জ আছে বলে দেওয়া আছে, এবং কত চার্জ আছে সেটা বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটি গোলকের মধ্যে চার্জ আছে কিউ চার্জ আছে। একই ধরনের আধান হওয়ার জন্য এরা বিকর্ষণ করেছে পরস্পর, এবং এরা কিন্তু পরস্পর থেকে একটা দূরত্বে গিয়ে অবস্থান করছে। এর ভর এম হলে পরে, যেটা দেওয়া আছে 3 গ্রাম, একটা ওজন কাজ করবে নিচের দিকে mg। এর ক্ষেত্রেও তাই। তো যে কোনো একটা নিয়ে আমরা বিশ্লেষণ করলেই একই উত্তর পাবো, দুটো নিয়ে বিশ্লেষণ করার কোনো দরকার নাই। আমরা এইটা নিয়ে আলোচনা করছি। তাহলে এর ভর হচ্ছে এম, তাহলে ওজন হবে mg, যেটা নিচের দিকে কাজ করবে। সুতোতে একটা টান পড়বে, সেই টান হচ্ছে টি। এই টান বল কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যাবে, দুটি কম্পোনেন্টে বা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা কম্পোনেন্ট বা উপাংশ এদিক বরাবর কাজ করবে। এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরি, এখান থেকে আমরা লম্ব টেনে দিলে পরে এই অ্যাঙ্গেল সমান হবে থিটা। এটা থিটা হবে, এটাও থিটা হবে। এদিক বরাবর উপাংশ হবে টি কস থিটা,
টানের এদিক বরাবর একটা উপাংশ থাকবে, সেইটা হচ্ছে টি সাইন থিটা, আর এই যে বল এবং এই বল বা গোলক, এই গোলক দুটির পরস্পর বিকর্ষণের জন্য এদিকে একটা বল থাকবে, বিকর্ষণ বল এফ, টি কস থিটা এবং এমজি, এই দুটি বল পরস্পরের সঙ্গে সমান হবে, এফ এবং টি সাইন থিটা সমান হবে, নাহলে পরে এই গোলকটি এখানে স্থির অবস্থায় থাকতো না। যদি টি কস থিটা এবং এমজি সমান না হতো, কোনো একটি বড় হতো, তাহলে যেটি বড় হতো সেই দিকে চলে যেত বলটা, আর এফ এবং টি সাইন থিটার মধ্যে যেটি বড় হতো সেই দিকে কিন্তু এই বলটির গতি হতো। সুতরাং নিশ্চয়ই এফ এবং টি সাইন থিটা সমান, টি কস থিটা এবং এমজি সমান। তাহলে এখান থেকে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, ওজনকে প্রতিনিধিত্ব করছে টি কস থিটা, এবং টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ। এফ কোনটা? এফ হচ্ছে এই গোলক এবং এই গোলকের পরস্পর বিকর্ষণ বল। সেটা কি করে পাবো আমরা? প্রত্যেকটা আধান কিউ ধরে নিয়েছি এবং আমরা সিজিএসে করছি, তাহলে 1/k কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে আর কত আছে? আর হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10-এর স্কোয়ার। তাহলে যে জিনিসটা পেলাম হলো কিউ, তাহলে টি কস থিটা ইজ ইকুয়াল টু এম হচ্ছে 3 গ্রাম, জি হচ্ছে 980, টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু 1, তাহলে 1 কিউ স্কোয়ার বাই 100। কস থিটা সাইন থিটার ভ্যালুটা বের করে নিই প্রথমে। কস থিটা ইজ ইকুয়াল টু, এই যে এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, লম্ব টানলে পরে এখানে সমকোণ হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির ওপরে লম্ব টানলে পরে এটা ঠিক মধ্যবিন্দু হয়। তাহলে এই 10 সেন্টিমিটারের মধ্যে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের মধ্যে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এইটা থিটা হওয়ার জন্য এইটা ভূমি। তাহলে ভূমি কত আছে? ভূমি হচ্ছে এইটা, আর লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ভূমি হচ্ছে এইচ ধরি, তাহলে এইচ বাই 13। এখন এইচ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার 13 স্কোয়ার। এইচ 12 পাবো, করলেই বোঝা যাবে 12 পাবো। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 12/13, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13। লম্ব, এটা থিটা হলে এটা লম্ব বাই অতিভুজ, 5/13। তাহলে এখান থেকে টি, এইখান থেকে টি পেয়ে যাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 3 × 980 বাই কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু 12/13, তাহলে 12/13 ইজ ইকুয়াল টু 3 × 0 × 30/12। টি কিসে পাবো? ডাইনে পাবো, ডাইনে পাবো। চার
সব ক্যালকুলেশন করার পরে যেটা পাবো সেটা হচ্ছে টাইম। তাহলে টি পেয়ে গেলাম। টি পেয়ে গেলে পরে এখান থেকে কিউ এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। কি করে? কিউ এর ভ্যালু বের করতে গেলে এই সূত্রটা ইউজ করতে হবে। টি এর ভ্যালু হচ্ছে 3185, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু পাওয়া যাবে কিউ ইজ ইকুয়াল রুট ওভার 100 ইন্টু 5 ইন্টু 3185/13, 13 আর এটা কেটে গেলে পরে 245 রুট ওভার করে এটা ইএসইউএ পাবো। ইএসইউএ পাবো কত পাবো? 350 ইএসইউ। তাহলে আমরা এইখানে কত চার্জ আছে তা বের করে ফেললাম, এবং এই সুতার মধ্যে কত টান আছে সেটাও আমরা বের করে ফেললাম।